স্যার অনেকে মনে করেন কোনো পুরনো গাড়িতে সমস্যা না থাকলে কেউ বিক্রি করে না। রিসেল ভ্যালু অলওয়েজ ডিপেন্ড অন ফার্স্ট হ্যান্ড কার। একজন সাধারণ মানুষের পুরনো গাড়ি কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে নেওয়া উচিত? যে কোনো কোম্পানির গাড়ি আপনি নিচ্ছেন ওই সার্ভিস সেন্টারে কল করুন, কল করে গাড়ির নাম্বারটা রাখুন। স্যার গাড়িতে কোন কোন সমস্যা থাকলে সেই গাড়িটা যত কম দামে হোক কেনা উচিত না? মেজর অ্যাক্সিডেন্ট গাড়িগুলো একদমই কিনবেন না, আর 4th ওনার গাড়ি অ্যাভয়েড করবেন। কোন ব্র্যান্ডের কিংবা কোন ধরনের গাড়ি কিনলে বেশিরভাগ ক্ষেত্রে পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে? পার্টসের অনেক বিভিন্ন জায়গায় মার্কেট আছে। কোনো গ্রাহক যদি দূর থেকে দেখে থাকেন এবং তারা যদি না এসে সরাসরি গাড়ি নিতে চান আপনার সঙ্গে কিংবা কন্ট্যাক্ট করতে চান, তাহলে তাদের জন্য কি অফার দেবেন? ফুল ট্যাঙ্কি পেট্রোল বা ডিজেল যেইটাই উনি গাড়ি নেবেন, পেট্রোল বা ডিজেলে, তো একটি ভালো বাড়ি ও একটি 4 চাকা গাড়ি কেনা অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু বাজেট যখন সীমিত বা যারা প্রথমবার গাড়ি কিনবেন তারা অনেকেই পুরনো গাড়ি চালিয়ে হাত পাকা করে তারপর নতুন গাড়ি কিনতে চান। কিন্তু নতুন গাড়ি যেমন চোখ বন্ধ করে কেনা যায়, পুরনো গাড়ি কিন্তু তেমনটা নয়। অনেকেই গাড়িতে সমস্যা থাকায় গাড়ি বেচে দেন, আবার বাজারে অ্যাক্সিডেন্টের গাড়িও পাওয়া যায়, তার মধ্যে ভালো কিছু গাড়িও পাওয়া যায়, তবে সেগুলো দেখে কিনতে হয়। কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে আপনি সেটা কিভাবে বুঝবেন? আজ আমাদের সাথে এমন একজন রয়েছেন যিনি দীর্ঘ 19 বছর ধরে এই কাজে যুক্ত রয়েছেন আর 14 বছর ধরে এই ব্যবসা নিজেই পরিচালনা করছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম পুরনো বিশ্বস্ত গাড়ির দোকান জাসওয়াল কার কর্নারের মালিক স্বয়ং বিক্রান্ত জাসওয়াল মহাশয়। আর এই ভিডিওতে আমরা জানবো পুরনো গাড়ি কি সত্যি কেনা উচিত, পুরনো গাড়ি মানেই কি কোনো না কোনো প্রবলেম থাকে, নাকি আজও মার্কেটে ভালো গাড়ি পাওয়া যায়, কোনটি ভালো আর কোনটি সমস্যাযুক্ত কিভাবে বুঝবেন, আর পুরনো গাড়ি কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে কেনা উচিত, আর কোন কোন সমস্যা থাকলে সেই গাড়ির দাম কম হলেও কেনা উচিত না, এবং কোন ধরনের গাড়ির কী রকম দাম হওয়া উচিত, এই কথাগুলোই আমরা আজকে স্যারের কাছ থেকে জানবো। স্যার আমাদের শোতে আপনাকে অনেক আসার জন্য অনেক ধন্যবাদ। বলুন কেমন আছেন? খুব ভালো। স্যার প্রথমে একটা সাধারণ প্রশ্ন, পুরনো গাড়ি কি সত্যিই সকলের কেনা উচিত? যারা নতুন গাড়ি চালানো শিখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো বলবো যারা ভাবছেন যে আমি ফার্স্ট টাইম নতুন গাড়ি কিনবো, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে ওনারা আগে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনুন। সবাইকে লাইফে ফার্স্ট টাইম যখন গাড়ি নেয় আমি সাজেস্ট করবো 100% সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনুন, এবং অথরাইজ ডিলারের থেকে একটা ভালো জায়গা থেকে কিনুন। অনেক জায়গা কি হয় কি মার্কেটে যেরকম আপনি বললেন স্টার্টিংয়ে, অ্যাক্সিডেন্ট গাড়ি, জলে ডোবা গাড়ি, ফ্লাড রিলেটেড গাড়ি, অনেক গাড়ি এরকম মার্কেটে অ্যাভেলেবেল আছে। বাট আপনারা সঠিক জায়গা সেখান থেকেই পাবেন যেখানে লোক ওইখানে 15-20 বছর ধরে গাড়ি বিক্রি করছে। কালকে যদি কিছু হয় আপনার গাড়ির ক্ষেত্রে, আপনি গাড়ি কোথাও থেকে পারচেস করলেন, কাল পরশু 6 মাস পর গাড়িতে কোনো প্রবলেম হলো, কিন্তু আপনি যদি একটা রাস্তা থেকে গাড়ি কেনেন, পরবর্তীকালে আপনি ওকে খুঁজেও পাবেন না, আপনি গাড়ি নিয়ে টোটালি ফেসে যাবেন। তো এই জন্য আমাদের মতন ডিলারদের থেকে গাড়ি কিনলে কি হয়, আপনি 100% স্যাটিসফাইড থাকবেন, প্লাস আপনার যে গাড়িতে কোনো প্রবলেমও হয় তার সলিউশনও আমরা করে দিই। ইভেন সবাই এখন মোটামুটি প্রায় 30% ডিলাররা এখন অফার করছে ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস। এটা ফার্স্ট আমি চালু করেছিলাম। আচ্ছা, তো এবার অনেক ডিলারই দিচ্ছে। সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, ফ্রি সার্ভিসেস পেয়ে যাচ্ছেন, এবং গাড়িগুলো আমাদের গাড়ি আমরা মানে যে কাস্টমার সে তো টাকা লাগাচ্ছে, লাগানোর আগে আমরা টাকা লাগিয়েছি এই গাড়ির উপরে। তো আমরা থরলি গাড়িটা A to Z অনেকগুলো প্লাস 100+ পয়েন্ট আমরা ইন্সপেকশন করি। ইন্সপেকশন করার পর আমরা ডিল ফাইনাল করে গাড়িটা পারচেস করে আমাদের শোরুমে নিয়ে আসি। স্যার অনেকে মনে করেন কোনো পুরনো গাড়িতে সমস্যা না থাকলে কেউ বিক্রি করে না, তাহলে কি সমস্ত পুরনো গাড়িতেই সমস্যা থাকে? না, এরকম একদমই নেই। কেন কি যেই গাড়িগুলোর সমস্যা থাকে না কেন, সবই গাড়িতে সমস্যা থাকে, কোনো কোনো গাড়িতে সমস্যা নাও থাকে। ইভেন আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটুকু হচ্ছে, দেখুন ইউজড কার ডিলার যখন গাড়ি কিনতে যায়, একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে বডিতে হালকা ফুলকা দাগ থাকবে, হ্যাঁ, একটু টায়ারগুলো ঘষা থাকবে, কেন গাড়িটা ইউজ হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে গাড়িটাকে রিফারবিশ করা। ইভেন যদি আমি কোনো অরিজিনাল পেন্টে গাড়ি 3-4টে পার্ট যদি স্ক্র্যাচেস থাকে, আমি যাকে সেল করব তার তো দেখে গাড়ি পছন্দই হবে না। ইভেন ও যদি নিয়েও নেয়, ওকে তো নিয়েও করাতে হবে। তো ওই কাজগুলো আমরা কমপ্লিট করে রাখি। আমরা মেজরলি যেটা ফোকাস রাখি একটা ইউজড কারে, গাড়িটা যেন কোনো মেজর অ্যাক্সিডেন্টাল না থাকে, গাড়িটা যেন কোনো ফ্লাড রিলেটেড ইস্যু না থাকে, গাড়িতে কোনো ইলেকট্রিক্যাল ইস্যু না থাকে। এই 3টে জিনিস যদি ভেরিফাইড হয়ে যায়, ওকে থাকে, হ্যাঁ গাড়ি চলতে গেলে বডি সাসপেনশন একটু কাজ থাকবে, সেই কাজগুলো আমরা টোটালি কমপ্লিট করিয়ে সামনে কাস্টমারগুলোকে সোল্ড করা হয়।
এটা হচ্ছে ডিলার থেকে নেওয়া একটা বেনিফিট, ইউজড কার ডিলার থেকে নেওয়া বেনিফিট। কাদের জন্য নতুন গাড়ি থেকে পুরনো গাড়ি কেনা বেশি লাভজনক বলে আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি পুরনো গাড়ি কিনলেই লাভ আছে। এবং যেটা রিসেল ভ্যালু, একটা ওয়ার্ড আছে রিসেল ভ্যালু। হ্যাঁ, রিসেল ভ্যালু অলওয়েজ ডিপেন্ড অন ফার্স্ট হ্যান্ড কার। সেকেন্ড হ্যান্ড কারে কোনো রিসেল ভ্যালু ডিপেন্ডই করে না। আপনাকে একটা আমি এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা 20 লাখ টাকা দিয়ে কোনো কোম্পানির একটা নতুন গাড়ি নিলেন, আপনি ওই গাড়িটা 1 বছর পর যদি সেল করতে যান, হুম, তখন আপনার ওই 20 লাখ টাকার গাড়ি মার্কেটে আপনি 1 বছর পর 13 লাখ 14 লাখ টাকা পাবেন। মানে 60% প্রায়। আপনার 6 লাখ টাকা তো লস হবেই হবে হ্যাঁ। 1 বছরের মধ্যে। আচ্ছা। এবার ওই 14 লাখ টাকার গাড়ি যেটা আপনি বিক্রি করলেন, সে যে সেকেন্ড ওনার হলো, সেকেন্ড ওনার যদি 2 বছর চালিয়েও গাড়িটা বিক্রি করে, তাও ও 10 লাখ টাকা তো পাবেই পাবে। তাহলে ওর কত লস হলো আর আপনার কত লস হলো? একজন সাধারণ মানুষের পুরনো গাড়ি কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে নেওয়া উচিত? দেখুন, গাড়ি সবচেয়ে আগে আপনি যেটা হচ্ছে, আজকাল সার্ভিস হিস্ট্রি আপনি ইজিলি বার করতে পারবেন। যে কোনো কোম্পানির গাড়ি আপনি নিচ্ছেন, ওই সার্ভিস সেন্টারে কল করুন, কল করে গাড়ির নাম্বারটা দেখান, বলুন আমি এই গাড়িটা পারচেস করছি, কাইন্ডলি আমাকে বলুন গাড়িতে মেজর কী কাজ আছে। ওরাই আপনাকে বলে দেবে যে হ্যাঁ, গাড়ি এত কিলোমিটার চলেছে, গাড়িতে এই কাজ আছে কি ওই কাজ আছে কি কোনো কাজ নেই, ওটাও আপনাকে ওরা বলে দেবে। ইভেন আপনাকে যেটা মেজরলি দেখতে হবে, গাড়িটা যেন জলে ডোবা না থাকে, প্লাস গাড়িতে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট না থাকে, গাড়িটার সামনে দিয়ে কোনো মেজর অ্যাক্সিডেন্ট না হয়। হালকা ফুলকা অ্যাক্সিডেন্টাল ইজ ওকে, বাট মেজর অ্যাক্সিডেন্ট হলে গাড়ির লাইনটাই পুরো বিগড়ে যাবে। এই তিনটে জিনিসে মাস্ট ফোকাস। আর গাড়িটা থার্ড ওনারের উপরে আমি সাজেস্ট করবো না গাড়িটা নেওয়া। কেন কি, থার্ড ওনারের উপরে হলে কি হবে, যখন আপনার গাড়ি আগে সোল্ড করতে যাবেন তখন প্রাইস পাবেন না। আপনার কথার সূত্র ধরে আসি যে আপনি এক নম্বর বললেন যে অ্যাক্সিডেন্ট, আর একটা হচ্ছে জলে ডোবা। তো একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে এটা জলে ডোবা কিংবা? দেখুন, জলে ডোবা আর মেজর অ্যাক্সিডেন্ট হলেই আপনি নতুন গাড়ি নেন বা পুরনো গাড়ি নেন বা থার্ড ওনার সেকেন্ড ওনার গাড়ি নেন, ওই গাড়িটা 90% চান্স আছে যে ফার্স্ট গাড়িটা সার্ভিস সেন্টারে ঢুকবে। 10% লোকই হয় যারা বাইরে গ্যারেজে কাজ করিয়ে নেয়, কিন্তু 90% কাস্টমার্স কি হয়, ওরা প্রেফার করে ফার্স্ট সার্ভিস সেন্টার। কেন কি, এইটা একটা বহুত বড় ইস্যু আছে। জলে ডোবা গাড়ি বা অ্যাক্সিডেন্টাল গাড়ি কেউ চায় না যে আমি বাইরে গাড়িটা কাজ করিয়ে যদি বাইরে সাকসেস না করতে পারে, ও তো টাকা চলে যাবে। তো এই হিস্ট্রিটা আপনি সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবেন। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা? এবার আপনাকে বলি, গাড়ি আপনারা সবাই কারো না কারো গাড়িতে বসে থাকেন, গাড়ির ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনারা কিছু তো বুঝবেন যে হ্যাঁ, গাড়িটা ইঞ্জিনের সাউন্ডটা কীরকম। ডিজেল গাড়ি ইঞ্জিন একটু ভাইব্রেট করে, একটু সাউন্ড করে, পেট্রোল গাড়ি ইঞ্জিন একদম সাইলেন্ট থাকে। তো এইটা আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এর লোকের গাড়িতে বসেছিলাম বা এই গাড়িতে গেছিলাম, তো ওর ইঞ্জিনের সাউন্ডটা কেরম ছিল। গাড়ির পেপারস কিংবা অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিভাবে যাচাই করবে? দেখুন, আজকাল তো মার্কেটে অনেকগুলো অ্যাপ আছে, থার্ড পার্টি অ্যাপ, কিন্তু সব অ্যাপে সব কিছু সঠিক দেখায় না। এম পরিবহন যেটা গভর্নমেন্ট অথরাইজ অ্যাপ আছে, ওর মধ্যে লগ ইন করে আপনি গাড়ির নাম্বার দিলেই গাড়ির সব হিস্ট্রি চলে আসবে, যে গাড়ি কী কী ফেল আছে, কী কী পেড আছে, ওর মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন। স্যার, গাড়িতে কোন কোন সমস্যা থাকলে সেই গাড়িটা যত কম দামি হোক কেনা উচিত না? প্রথমে ফ্লাড রড গাড়িগুলো একদমই কিনবেন না, মেজর অ্যাক্সিডেন্ট গাড়িগুলো একদমই কিনবেন না, আর ফোর্থ ফিফথ ওনার গাড়ি অ্যাভয়েড করবেন। আর ব্যাংকের টানা গাড়িও যখন কিনতে যাবেন, অনেক লোক হয় না সস্তার চক্করে ব্যাংকের টানা গাড়ি কিনতে যান, আচ্ছা। মানে যারা ফাইন্যান্স দিতে পারে না, ব্যাংক গাড়িটা টেনে নিয়েছে, ওই গাড়িটাকে ব্যাংক আবার অকশনে সোল্ড করেছে। ওই গাড়িগুলো ক্ষেত্রে কি হয়, নেম ট্রান্সফারে অনেক প্রবলেম ফেস করতে হয়। তখন আপনারা কি করবেন, আপনি ফাইন্যান্সের থেকে বলবেন আমাকে গাড়ির ওনারের নাম্বার দিন। আপনি ওনারের সাথে সরাসরি কথা বলবেন যে আপনার গাড়ি আমি ব্যাংক ফাইন্যান্স থেকে কিনছি, আপনার কোনো আপত্তি নেই নেম ট্রান্সফারে। ও যদি বলে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, তখনই আপনি ওই গাড়িটা কিনবেন, নালে কিনবেন না। নালে কেনার পরে আপনারা নেম ট্রান্সফারের জন্য আপনারা ফেসে যাবেন। মালিক যদি নেম ট্রান্সফারের সময় ডিনাই করে দেয়, ওই গাড়ি আপনার নামে কোনো দিন হবে না। মার্কেটে আরেকটা স্ক্যাম বেরিয়েছে, ওডোমিটার যে রিডিংটা আছে ম্যানিপুলেট করা। এইটা কিভাবে বুঝবেন? দেখুন, এইটা আপনারা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস হিস্ট্রি বার করতে পারেন। আর বিভিন্ন অনেকগুলো অ্যাপ আছে, অ্যাপের নাম নেব না, আপনারা ওই অ্যাপে গিয়ে একটা ফিস পেমেন্ট করে 24 আওয়ার ভিতরে আপনার ফোনে পিডিএফ চলে আসবে পুরো সার্ভিস হিস্ট্রি। ওইখান থেকে আপনারা
এই টেম্পার্ড আছে কি নেই আপনারা এখান থেকে যাচাই করে নিতে পারেন। বাজারে তো নানান ধরনের গাড়ি পাওয়া যায়, তো অ্যাপ্রক্সিমেটলি একটা দাম বলতে পারবেন যে কোন ধরনের গাড়ি কিরকম দাম হওয়া উচিত? মার্কেটে যেটা আমাদের ইকোনমিক ক্লাস গাড়ি, সেই গাড়িগুলো রিসেল ভ্যালু অনেকটাই ভালো থাকে। যেরকম সাপোজ মারুতির কোনো গাড়ি আপনি 9 লাখ টাকা দিয়ে কিনছেন, তো সেই গাড়ি যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 1 বছরের মধ্যে গাড়ি আপনারা 25% অ্যাটলিস্ট কম হওয়া উচিত। 1 বছর মানে 6 মাস 7 মাস 8 মাস 10 মাসের গাড়ি অ্যাটলিস্ট আপনার 25% লেস। তার উপরে প্রত্যেক ইয়ার আপনারা 10% লেস করবেন, মানে 2 বছর হলে 35%, 3 বছর হলে 45%, 4 বছর হলে 50%, এরকম লেস করে আপনারা গাড়িটা পারচেস করতে পারবেন। পুরোনো গাড়িতে পার্টস পাল্টানোর দরকার হতে পারে, সেক্ষেত্রে কোন ব্র্যান্ডের কিংবা কোন ধরনের গাড়ি কিনলে বেশিরভাগ ক্ষেত্রে পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে? দেখুন, আমার কাছে অনেক কাস্টমার এই কোশ্চেন্সগুলো করে যে দাদা গাড়ি তো বন্ধ হয়ে গেছে, কি পার্টস অ্যাভেলেবল পাবো? তো আমি একটা কথা বলি, যে কোম্পানি গাড়ি বিক্রি করছে, সাপোজ মারুতি, হুন্ডাই, তো এই কোম্পানিগুলো কোনোদিন পার্টস বানায় না। এই কোম্পানিগুলো পার্টস একটা Assemble করে। কোম্পানিকে, মানে যেখান থেকে ওদের অ্যাসেম্বল হয়ে আসে ওই কোম্পানি পার্টস বানায়, ওই কোম্পানি লোগো লাগিয়ে পার্টস সেল করে। আপনি যদি সাপোজ কোনো গাড়ি কিনছেন, ওই গাড়ি বন্ধ ডিসকন্টিনিউ হয়ে গেলে তাও আপনি ওই পার্টসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন মার্কেটে। এবার লোক বলে যেরকম শেভরোলেট, গাড়িটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, কেউ কিনতে চায় না, কিন্তু আমি তো বলবো শেভরোলেটের মতন ভালো গাড়ি নেই মার্কেটে। শেভরোলেটের যদি আপনি জানেন যে হ্যাঁ পার্টস এইখানে অ্যাভেলেবল আছে, তো পার্টস আপনি ইজিলি পেয়ে যাবেন। অনেকগুলো যাদের গাড়ি আছে গ্রাহকদের, ওদের নলেজ নেই যে কোথায় পার্টস পাবো, কোথায় কি করব, তো তাদের জন্য অনেক প্রবলেম হয়। তো আমি বলবো তাদেরকে একটু স্টাডি করা যে পার্টসের অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় মার্কেট আছে, সেই মার্কেটে গেলেই আপনি যে কোনো গাড়ির পার্টস ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি তো দীর্ঘ 14 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তো মার্কেটে কোন 4 সিটার গাড়ির ডিমান্ড সব থেকে বেশি এবং কোন 6 সিটার গাড়ির ডিমান্ড সব থেকে বেশি? 3 থেকে 4 বছর আগে কথা বলি, ওয়াগনার আর অল্টো আচ্ছা। যেরকম মুদিখানায় মুড়ি বিক্রি হয় না, হ্যাঁ। সেইভাবে বিক্রি হতো। কিন্তু এখন অল্টো ওয়াগনারের বাজেটে মার্কেটে অনেকগুলো গাড়ি অনেকগুলো ফিচার্স দিয়ে বেরিয়ে গেছে। তো এখন মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডিং হচ্ছে i20 সুইফট। ইভেন যেই গাড়িগুলো যেরকম আমি আগে বললাম রিসেল ভ্যালু কম কিন্তু দামটা মার্কেটে বেশি, যে গাড়িগুলো মার্কেটে নতুনের দাম 10 লাখ টাকা, কিন্তু সেই 3 4 5 বছরের গাড়ি পেয়ে যাচ্ছে লোক 4.5 5 লাখ টাকায়, সেই গাড়িগুলো ডিমান্ড বেশি। আপনার কয়েকটা কাস্টমার রিভিউ দেখলাম, আপনার যারা দোকানের কাস্টমার, তো তারা অনেকে ক্ষেত্রে দেখছি যে তারা কমেন্ট করেছে যে আপনি নিজে নাকি মার্কেট থেকে গাড়ি তুলে নিয়ে আসেন, মানে আপনার কর্মচারীদের না, গাড়ি তোলার হ্যাঁ, সময় দেখুন। নাকি আপনি নিজে যান। একদম, আমাদের পুরো একটা টিম আছে। যখনই আমরা বেরোই 4 5 জন মিলে বেরোই। একজন পেপার চেক করে, একজন গাড়ি চেক করে, একজন গাড়ির ফাইন্যান্স এগুলো সব চেক করে। তো আমরা যখনই গাড়ি যাই, গাড়ি যখন আমাদের নিজে পছন্দ হবে তখনই আমি গাড়িটা তুলবো, পারচেস করব। মানে কোয়ালিটিটা মেনটেন করতে। কোয়ালিটিটা মেনটেন করি, প্লাস যেই প্রাইসে আমি দিই, আশা করি আমি তো আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে জাসপাল কারখানার সার্চ করলে অনেকগুলো ভিডিও বেরিয়ে যাবে। আমি ওই ভিডিওর কমেন্ট দেখেই হ্যাঁ, বলছি তো আপনাকে। ভিডিওতে আপনি দেখবেন যে মানে প্রাইসিং ম্যাচ করে নেবেন। আমি আশা করি যে আমার প্রাইস কেউ বিট করতে পারবে না আমার গাড়ি কোয়ালিটি আর কন্ডিশনে কম্প্যারিজনে। কেন কি আমি গাড়ি নিজে দেখতে যাই, নিজেই সব কিছু করি, গাড়ি পছন্দ হলেই আমি গাড়িটা তুলি, আদারওয়াইজ আমি তুলি না গাড়ি। অনেকেই বলেন যে পুরনো গাড়ি কেনার পর আর কোনো ওয়ারেন্টি কিংবা কোনো রকম কোনো দায়িত্ব নিতে চান না, তা আপনারা কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আফটার সেল সার্ভিস? আফটার সেল সার্ভিস 1 বছরে ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি থাকে, যেটা উইথ ওয়ারেন্টি সার্টিফিকেট। অনেক লোক অনেক ডিলারই বিক্রি করছে রাস্তায় গাড়ি। আরেকটা জিনিস বলি, রাস্তা থেকে কোনোদিন গাড়ি কিনবেন না। যেরকম ফেসবুকে অ্যাড দেখলেন, ওএলএক্সে অ্যাড দেখলেন, ও আবার ডিলার, কিন্তু ওর কোনো অফিস নেই, কিছু নেই। ও রাস্তায় ডাকলো একটা পার্কিং পয়েন্টে, গাড়ি দিল, আর আপনি কিনলেন, কিনে নিয়ে চলে গেলেন। কালকে যদি কিছু হয়, না ও আপনাকে দেখবেন না আপনি ওকে দেখতে পারবেন। তো এই জন্য বলি, যাদের প্রপার অফিস আছে, প্রপার সেট আপ আছে, আপনি ওইখান থেকে গাড়ি কিনুন। আর অ্যাটলিস্ট যেই ডিলার 5 বছরের বেশি মার্কেটে আছে তাদের থেকেই কিনুন। কেন কি আমি অনেক ডিলারকে দেখেছি 1 2 বছর এসছে মার্কেটে, নতুন নতুন ব্যবসা করেছে, আবার বেরিয়েও গেছে বন্ধ করে। তো একটা ভালো জায়গা থেকে গাড়ি কিনুন, কেন কি টাকা খাটনির টাকা, গাড়ি আপনি একবারই কিনবেন। আর মেইনলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পারচেজিং, আপনি কি করছেন। অনেক লোক হয় না কি আমার রিকোয়ারমেন্টটা এই, কিন্তু কিনে নিলাম অন্য কিছু, তো ওই জিনিসটা কখনই করবেন না, নাহলে আপনাকে ইন ফিউচার পস্তাতে হবে। অনেকেই আছেন যে ধরুন গাড়ি কিনলো, তার গাড়িটা পছন্দ হলো না,
কিংবা ধরুন এক্সচেঞ্জ করতে চাইছে, তো আপনারা কি কোনো এক্সচেঞ্জ করেন? হ্যাঁ, অবভিয়াসলি এক্সচেঞ্জ ফেসিলিটি আছে আমাদের, আচ্ছা। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে আমাদের। শুধু ওয়েস্ট বেঙ্গলে না, নর্থ ইস্ট থেকে নিয়ে সাউথ কাশ্মীর অবধি আমরা গাড়ি ডেলিভারি করেছি। ব্যাঙ্গালোর, কেরালা, আসাম, মেঘালয়, মিজোরাম, গুজরাট, রাজস্থান, ইউপি, এমপি, আচ্ছা। সব জায়গায় আমরা গাড়ি ডেলিভারি তার মানে করেছি। ভিডিও কল করে আগে থেকে দেখি? হ্যাঁ, ভিডিও কল করে দেখে, অনেক কাস্টমার ভিজিট করে, অনেক কাস্টমার ফটো ভিডিও দেখে পেমেন্ট পাঠিয়ে দেয়, আমরা গাড়ি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই। আচ্ছা, দর্শকদের সুবিধার্থে একটু বলুন স্যার, আপনার শোরুমের এক্সাক্ট ঠিকানাটা কি আর কিভাবে আসবে? এটা হচ্ছে কলকাতা ব্যারাকপুর। ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার, একদম মেন রোডের উপরেই। ইছাপুর পেট্রোল পাম্প বললে যে কেউ চিনে যাবে, বা গুগলে যদি আপনি সার্চ করেন জাসপাল কার কর্নার, আপনার লোকেশন পেয়ে যাবেন ওইখানে। এই ভিডিও দেখে যদি কোনো গ্রাহক তাদের আপনার কাছ থেকে গাড়ি নিতে চায়, তাদের জন্য কি অফার থাকছে? তাদের জন্য অনেক কিছু অফার আছে। আমরা বিভিন্ন বিভিন্ন ওকেশনে বিভিন্ন টাইমে আমরা অফার ছাড়তে থাকি। সামনে তো যেরকম পুজো আসছে। হ্যাঁ, সামনে পুজো আসছে, তো পুজোতে আমরা আপকামিং যে অফারটা হচ্ছে, দেখুন আমাদের তো 12 মাসের একটা অফার থাকে। 12 মাসের অফার থাকে কি, আপনি কোথাও থেকে গাড়ি নেবেন না, আপনার থেকে নেম ট্রান্সফার, ইন্স্যুরেন্স, অনেক কিছু চার্জেস নেবে। কিন্তু আমাদের এখানে গাড়ি চার্জেস ছাড়া কোনো চার্জেসই নেওয়া হয় না। ইভেন আমার কোনো গাড়িতে ইন্স্যুরেন্স, পলিউশন কিছু ফেল থাকলে উইথাউট এনি কস্ট আমরা করিয়ে থাকি। আর নেম ট্রান্সফারও অ্যাবসোলিউটলি ফ্রি থাকে। প্লাস যেটা বললাম আপনাকে, ইঞ্জিন গিয়ার বক্সে যে ওয়ারেন্টিটা থাকে, সেটা আমাদের 1-2 কাস্টমারের সাথে হয়েছে যে গাড়ি নিয়ে যাওয়ার 1 সপ্তাহ পর, অনেকজনের গাড়ি কেনার পর নলেজ থাকে না যে গাড়িটা হিট হচ্ছে কি না, গাড়িতে হাওয়া কম আছে কি না। তো ওই কারণে 1-2 কাস্টমারের ইঞ্জিনটা সিজ হয়ে গেছে, পুরো হিট হয়ে। তো ওদেরকে মানে একটা ইঞ্জিন করতে হলে একটা গাড়ির মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা খরচা হয়। তো সেই জিনিসগুলোও আমরা উইথাউট এনি কস্ট কাস্টমারকে করে দিয়ে তুলে দিয়ে থাকি। তো এই ভিডিও দেখে কোনো গ্রাহক যদি দূর থেকে দেখে থাকেন এবং তারা যদি না এসে সরাসরি গাড়ি নিতে চান আপনার সঙ্গে কিংবা কন্ট্যাক্ট করতে চান, তাহলে তাদের জন্য কি অফার দেবেন? তাদের জন্য অফার থাকবে ফুল ট্যাঙ্কি পেট্রোল বা ডিজেল, যেইটাই উনি গাড়ি নেবেন পেট্রোল বা ডিজেলে, তো ফুল ট্যাঙ্কি আমরা ফিউল ফিল আপ করে দেবো। স্যার, এই মুহূর্তে আপনার কাছে যারা দর্শকরা দেখছেন, এই মুহূর্তে আপনার কাছে কি কি ভালো গাড়ি রয়েছে? দেখুন, আমার কাছে সব গাড়ি, সব ব্র্যান্ডেরই গাড়ি পেয়ে যাবেন। কাস্টমার যখন আসে না আমার কাছে যে দাদা আমার গাড়ি লাগবে, কিন্তু ও জানে না যে আমার কি গাড়ি লাগবে, তখন আমি জিজ্ঞেস করি আপনার পারপাস এর জন্য। যেরকম যেরকম অনেক লোক বলে যে দাদা আমার হাত সেট করার প্র্যাকটিসের জন্য গাড়ি লাগবে, কিন্তু আমার বাজেট 3 লাখ। 3 লাখ অনেক বাজেট হয়ে গেল একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে হাত সেট করার জন্য। তখন আমি ওকে সাজেস্ট করি আপনি উইদিন 1 লাখ বা 1.5 লাখের ভিতরে গাড়ি নেন। কেন, আপনার পারপাস হচ্ছে হাত সেট করা। হাত সেট করার পর আপনি 6 মাস 1 বছর পরে গাড়িটা বেচতে যাবেন। তো আপনি যত দামি গাড়ি নেবেন ততই আপনার বেশি ডিপ্রিসিয়েশন হবে। স্যার, আরেকটা কোশ্চেন আছে। অনেকে যারা আছে নতুন চাকরি পেয়েছেন, আইটি সেক্টরের কর্মী হতে পারে কিংবা যে কোনো সরকারি কর্মী হতে পারে, তারা অলরেডি একটা ঘর নিয়ে নিয়েছে কিংবা কোনো ইএমআই চলছে অলরেডি, তারা নতুন গাড়ি কিনতে পারছে না। তো পুরনো গাড়ি কি তারা এই অল্প কিছু মানে ধরুন 10,000 টাকা ইএমআই এর মধ্যে করতে একদম পারবে? একদম, আমরা মানে মিনিমাম ডাউন পেমেন্ট, যেটা একটা বাইক কিনতে গেলে 10,000-15,000 টাকা ডাউন পেমেন্ট লাগে না, সেই ডাউন পেমেন্টে আপনাকে আমি 4 হুইলার দেবো। আচ্ছা। আর আমাদের এখানে স্টার্টিং ইএমআই হয়ে যায় 3,500 টাকা থেকে স্টার্টিং ইএমআই হয়ে যায়। মানে একটা বাইক স্কুটি কিনতে গেলে আপনারা যেই ইএমআইটা পেড অফ করবেন, সেই ইএমআই ডাউন পেমেন্টে আপনারা একটা 4 হুইলার ইউজ করতে পারবেন। স্যার, আরেকটা কোশ্চেন করি। অনেক গ্রাহকদেরই একটা কোশ্চেন থাকে যে নতুন সরকার আসার পর 15 বছরের পর থেকে গাড়ি স্ক্র্যাপ হয়ে যাবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারে একটু কি বলবেন? দেখুন, এই কথা শোনার পরে আমার কাছে অনেক কলস এসছে যে দাদা কী হবে, গাড়ি আমাদের গাড়ি 15 বছর 17 বছর হয়ে গেছে, এখন কী হবে। তো সবাইকে একটা জিনিস বলবো যে প্যানিক হবেন না। কেন কি, আপনার প্রাইভেট গাড়ি আছে, কমার্শিয়াল গাড়িগুলো স্ক্র্যাপ হবে 15 বছর পর। ইভেন যে গাড়িগুলো পেপার ফেল অবস্থায় চলছে, পারমিট ফেল অবস্থায় চলছে, সেই গাড়িগুলো টেনে নিয়ে গভর্নমেন্ট স্ক্র্যাপ করবে সেটাকে, কিন্তু আপনার পার্সোনাল গাড়ি স্ক্র্যাপ হবে না। 2023-এর লাস্টেও এই কথাগুলো আবার এসছিল যে 15 বছর পর গাড়ি স্ক্র্যাপ হবে। তখন গভর্নমেন্ট করলো কি, সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে না, আপনি ব্যক্তিগত গাড়ি, ভালো গাড়ি যেটা মার্কেটে আছে সেই গাড়িগুলো স্ক্র্যাপ করতে পারবেন না। যেই গাড়িগুলো আনফিট আছে, যে গাড়িগুলো পলিউশন সত্যিকার ক্রিয়েট করছে, সেই গাড়িগুলো আপনি স্ক্র্যাপ করুন। তখন কি হলো, যেই ফিস 600 ছিল সেই ফিসটা বাড়িয়ে 5,000 করা হলো। এখনও সেটাই হবে, কিছু ফিস বাড়বে, কিন্তু আপনার প্রাইভেট গাড়ি স্ক্র্যাপ হবে না। আর সিএফটাও একটু ভালো করে ওনারা করবেন। যে গাড়িগুলো আপনার ফিট আছে, ভালো আছে, কোনো পলিউশন নেই, সেই গাড়িগুলো অবভিয়াসলি সিএফ হবে আর ইন ফিউচারও হতে থাকবে।
যে গাড়িগুলো অবস্থা একদমই খারাপ, রাস্তায় চলার মতন নেই, সেই গাড়িগুলো তো স্ক্র্যাপ হবেই। অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ক্যামেরার দিক তাকে বলবেন। একটাই জিনিস বলবো, যে গাড়ি কেনা আগে গাড়ির তথ্যগুলো ভালোভাবে যাচাই করবেন। একটা ভালো জায়গা থেকে গাড়ি কিনুন, আপনি যেখান থেকেই গাড়ি কিনুন, যেন একটা রেপুটেড ডিলার থাকে। এ নাকি মানে ভিডিওতে এখন অনেক কিছু বেরিয়ে গেছে, ফেসবুক ইউটিউবে সবাই ভিডিও করছে নিজের নিজের মতন অ্যাডভার্টাইজের জন্য। বাট রিভিউ দেখে যান, গাড়ি কোয়ালিটি দেখে যান। যদি আপনি কোয়ালিটি না বুঝতে পারেন, কোনো এক্সপার্টকে নিয়ে যান। বাট কেনার পরে পস্তাবেন না, গাড়ি কিনুন একটা ভালো জায়গা থেকে গাড়ি কিনুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পডকাস্ট সেশন। যারা পুরনো গাড়ি কিনতে চাইছেন তারা যশপাল কার কর্নারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।